নমস্কার, আমি অর্ণব। বলুন, কেমন আছেন সকলে? আচ্ছা, আপনাদের ছোটবেলার কথা মনে পড়ে? একবার চোখ বুজে ভাবুন তো। ছোটবেলার সেই প্রিয় খেলাগুলো, প্রিয় মানুষগুলো, প্রিয় খাবারগুলোর কথা মনে পড়ছে? হ্যাঁ, এবার চোখ খুলুন। একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছেন? আমরা আমাদের ছোটবেলায় এমন অনেক কিছু ভালোবাসতাম যা এখন আমাদের ছুঁয়ে দেখতেও ইচ্ছে করে না। না, ছোটবেলার সেই খেলনাগুলোর কথা বলছি না শুধু। ছোটবেলার কোনো পছন্দের কাজ, বা ধরুন প্রিয় কোনো মিষ্টি কবে যে পছন্দের তালিকা থেকে দূরে সরে গেছে খেয়ালও করে ওঠা হয়নি। ঠিক তেমনই ছোটবেলার সেই মানুষগুলোর কথা মনে আছে যারা একান্তই ছোটবেলার মানুষ, যাদের সঙ্গে আমাদের সম্পর্কটা এতটাই দূরের যে আজকের এই বয়সে এসে তাদের সঙ্গে আলাপ হলে সম্পর্কটা শুধু সৌজন্যের হাসি বিনিময়ের মধ্যেই থেকে যেত। অথচ তখন গড়গড় করে প্রিয় মানুষদের নাম করতে বললে হয়তো বাড়ির লোকের আগেও সেই নামটাই চলে আসত। সেই নামটা রাজ্যের সব রূপকথার গল্প শোনানো ঠাকুমারও হতে পারে, বা লক্ষ্মী পুজোর শেষে নাড়ুগুলো আমাদের জন্য বাঁচিয়ে রাখা কাকিমার, বা মা বাড়িতে বকবে বলে ঝোপঝাড়ে হারিয়ে যাওয়া লাল টুকটুকে বলটা খুঁজে দেওয়া দাদাটার। আপনার জীবনে এমন কোনো ছোটবেলার মানুষ আছে? মনে পড়ছে তার কথা? আমাদের আজকের গল্পটা শুনতে শুনতে মনে পড়ে যেতেও পারে। কিন্তু আসুন শোনাই আপনাদের আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত খুড়িমা। খুব বর্ষা নামিয়াছে, দিন রাত টিপ টিপ বৃষ্টি। আমি চণ্ডীমণ্ডপের দাওয়ায় বসিয়া অঙ্ক কষিতেছি। বেলা প্রায় দুপুর হইতে চলিল। বর্ষা বাদল না হইলে বিনোদ মাস্টারের কাছে ছুটি পাওয়া যাইত, কিন্তু কি বাদলাই নামিয়াছে আজ 3 দিন হইতে আমার ভাগ্যে। এমন সময় কোথা হইতে একটা ময়লা কাপড় পরা লোক আসিয়া চণ্ডীমণ্ডপের সামনের উঠোনে দাঁড়াইল এবং আমার দিকে চাহিয়া ফিক করিয়া হাসিল। আজও মনে আছে লোকটার গায়ে একটা ময়লা ছিটছিটে কামিজ, খালি পা, রুক্ষ চুল। বয়স বুঝিবার উপায় নাই, অন্তত আমার পক্ষে। আমি লোকটাকে আর কখনো দেখি নাই, কারণ বাবা মা এখানে থাকিলেও দিদিমা আমায় ছাড়িয়া থাকিতে পারে না বলিয়া এতদিন ছিলাম মামার বাড়িতেই। এই গ্রামে আসিয়াছি বেশি দিন নয়। যখন চলিয়া গিয়াছিলাম তখন আমার বয়স মাত্র 6 বছর। বিনোদ মাস্টার বলিল, কিরে পরেশ, কি খবর? লোকটা উঠানে দাঁড়াইয়া বৃষ্টিতে ভিজিতেছে দেখিয়া বলিতে গেলাম, আসুন না ওপরে। কিন্তু বিনোদ মাস্টার আমার কথায় বাধা দিয়া বলিল, কি চাই পরেশ? লোকটা আরেকবার কেমন এক ধরনের হাসিল। এ প্রশ্নের উত্তরে যে ধরনের হাসা উচিত ছিল তেমন নয়, যেন নিজের প্রশংসা শুনিয়া বিনীত ও লাজুক হাসি হাসিতেছে। ছেলে মানুষ হইলেও বুঝিলাম হাসিটা অসংলগ্ন ধরনের। বলিল, খিদে পেয়েছে। আমার জাততুতো ভাই শীতল বাড়ির ভিতর হইতে চণ্ডীমণ্ডপে আসিয়া উঠোনের দিকে চাহিয়া বলিয়া উঠিল, এই যে পরেশ কাকা, কোথা থেকে? কোথায় ছিলে এতদিন? লোকটা উত্তরে শুধু বলিল, খিদে পেয়েছে। শীতল বাড়ির মধ্যে ঢুকিয়া এক বাটি মুড়ি আনিয়া লোকটির কোঁচার কাপড়ে ঢালিয়া দিল। আমি অবাক হইয়া ভাবিতেছি লোকটা কে, এবং এত সম্মানসূচক সম্বোধন করিতেছে শীতলদা, অথচ বসিতে বলিতেছে নাই বা কেন? এমন সময় লোকটা একটা কাণ্ড করিয়া বসিল। শীতলদার দেওয়ার মুড়ির এক গাল মাত্র খাইয়া বাকিগুলি একবার রাইট অ্যাবাউট টার্ন করিয়া ঘুরপাক খাইয়া উঠানময় কাদার ওপর ছড়াইয়া ফেলিল। সঙ্গে সঙ্গে কি একটা দুর্বোধ্য ছড়া উচ্চারণ করিল গান করার সুরে, গুগলি ঝিনুক ঝাঁ খোদার চাল গামছায় বাঁধি, গুগলি ঝিনুক ঝাঁ গুগলি ঝিনুক গুগলি ঝিনুক। তখনও সে ঘুরপাক খাইতেছে
আর ছড়া বলিতেছে। এমন সময়ে আমার জ্যাঠামশাই দুর্লভ রায়, তিনি অত্যন্ত রাশভারী ও কড়া মেজাজের লোক, বাড়ির ভিতর হইতে চণ্ডীমণ্ডপের পাশে উঠান হইতে অন্দরে যাইবার দরজাতে দাঁড়াইয়া হাঁক দিয়া বলিলেন, কে চেঁচামেচি করে দুপুরবেলা? ও পাগলটা, মুড়িগুলো নিলে তবে কেন ওরকম করে ফেললে যে বড়? বদমাইশি করবার আর জায়গা পাওনি? বলিয়া তিনি আসিয়া লোকটার গালে ঠাস ঠাস করিয়া কয়েক হাত চড় মারিলেন। পরে তাহাকে সজোরে একটা ধাক্কা দিয়া বলিলেন, বেরো এখান থেকে, আর কোনোদিন দরজায় ঢুকেছ তো মেরে হাড় গুঁড়ো করে দেব। আমার বলিষ্ঠ জ্যাঠামশায়ের ধাক্কার বেগে রোগা ও পাতলা লোকটা খানিক দূরে ছিটকাইয়া গিয়া কাদায় পিছল উঠোনের ওপর পড়িয়া যাইতে যাইতে বাঁচিয়া গেল এবং একটু সামলাইয়া লইয়া দাঁড়াইয়া মাটিতে একবার থুতু ফেলিল, রক্তে রাঙা। ইতিমধ্যে মজা দেখিতে আমাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা উঠোনের দরজায় জড়ো হইয়াছিল। লোকটা ধাক্কা খাইয়া ছিটকাইয়া পড়িতেই তাহারা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। লোকটার ওপর সহানুভূতিতে আমার মনটা গলিয়া গেল। পরেশ কাকার সহিত এইভাবেই আমার প্রথম পরিচয়। ক্রমে জানিলাম পরেশ কাকা এই গাঁয়েরই মুখুজ্জে বাড়ির ছেলে। পশ্চিমে কোথায় যেন চাকুরি করিত। বয়স বেশি নয়, এই মাত্র 25। হঠাৎ আজ বছর 2 মাথা খারাপ হওয়ার দরুন চাকুরি ছাড়িয়া আসিয়া পথে পথে পাগলামি করিয়া ঘুরিতেছে। তাহাকে দেখিবার কেহ নাই। সে যে বাড়ির ছেলে তাহাদের সকলেই বিদেশে কাজকর্ম করে, এখানে কেহ থাকে না। উন্মাদ ভাইকে বাসায় লইয়া যাওয়ার গরজও কেহ এ পর্যন্ত দেখায় নাই। পাগল পরের বাড়ি ভাত চাহিয়া খায়, সব দিন লোকে দেয় না, মাঝে মাঝে মারধরও খায়। একদিন নদীর ধারে পাখির ছানা খুঁজিতে গিয়াছি একাই। আমায় একজন সন্ধান দিয়েছিল গাং শালিকের অনেক বাসা গাঙের উঁচু পারে দেখা যায়। অনেক খুঁজিয়াও পাইলাম না। সন্ধে হয় হয়, রোদ আর গাছের ওপরেও দেখা যায় না। নদীর পাড়ে ঘন ছায়া নামিয়াছে। বাড়ি ফিরিতে যাইব, দেখি নদীর ধারের চটকাতলা শ্মশানে গ্রামের প্রহ্লাদ কলুর বউ যে ছোট টিনের চালাখানা তৈরি করিয়া দিয়াছে, তাহারই মধ্যে কে বসিয়া আছে। ভয় হইল, ভূত নয় তো। একটু আগাইয়া গিয়া ভালো করিয়া দেখি ভূত নয়, পরেশ কাকা। ঘরের মেঝেতে শ্মশানের পরিত্যক্ত একখানা জীর্ণ মাদুর পাতিয়া চুপ করিয়া বসিয়া আছে। আমাকে দেখিয়া বলিল, পয়সা আছে কাছে? পরেশ কাকাকে ভয় করিয়া সবাই এড়াইয়া চলে, কিন্তু আমি সাহস করিয়া কাছে গেলাম। আমি জানি পরেশ কাকা এ পর্যন্ত মার খাইয়াছে, মারে নাই কাহাকেও। আহা, পরেশ কাকার পিঠে একটা দগদগে ঘা, ঘায়ে মাছি বসিতেছে। পাশে একটা মালসায় কতগুলো ডাল ভাত, তাহাতেও মাছি বসিতেছে। বলিলাম, এ জঙ্গলের মধ্যে আছেন কেন কাকা? আসবেন আমাদের বাড়ি, আসুন, শ্মশানে থাকে না। পরেশ কাকা বলিল, দূর, শ্মশান বুঝি? এ তো আমার বৈঠকখানা। ওদিকে বাড়ি রয়েছে, দোমহলা বাড়ি। 2000 টাকা জমা রেখেছি দাদার কাছে। বৌদিদির সঙ্গে ঝগড়া হয়েছে কিনা তাই দিচ্ছে না, ঝগড়া মিটে গেলেই দিয়ে দেবে। 5 বছর চাকরি করে টাকা জমাইনি ভেবেছিস? কত করিয়া খোসামত করিলাম। পরেশ কাকা মরার মাদুর ছাড়িয়া কিছুতেই উঠিল না। এহার কিছুদিন পরে শুনিলাম পরেশ কাকার মামারা আসিয়া তাহাকে হুগলি লইয়া গিয়াছে। 2 বৎসর পরে আমার উপনয়নের দিন ভোজে পরেশ কাকাকে ব্রাহ্মণদের পংক্তিতে পরিবেশন করতে দেখিলাম। শুনিলাম তাহার রোগ সম্পূর্ণ সারিয়া গিয়াছে। মামারা অনেক ডাক্তার কবিরাজ দেখাইয়াছিল এবং অনেক পয়সা কড়ি খরচ করিয়াছিল। কি সুন্দর চেহারা হয়েছে পরেশ কাকার,
পরেশ কাকা যে এত সুপুরুষ, পাগল অবস্থায় ছেঁড়া ন্যাকড়া পরনে গায়ে কাদা ধুলো মাখিয়া বেড়াইত বলিয়া আমি বুঝিতে পারি নাই। বলিষ্ঠ একহারা গড়ন, রং টকটকে গৌরবর্ণ, মুখশ্রী সুন্দর, দেখিয়া খুশি হইলাম। কিছুদিন পরে ঘটা করিয়া পরেশ কাকার বিবাহ হইল। শুনিলাম নববধূ কলিকাতার কোনো অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির মেয়ে। বৈকালে খুব ঝড় বৃষ্টি হওয়ার দরুন বরবধূর পৌঁছিতে এক প্রহর রাত্রি হইয়া গেল। আলো জ্বালিয়া বরণ হইল। অ্যাসিটিলিন গ্যাসের আলোতে আমরা নববধূর মুখ দেখিয়া অবাক হইয়া গেলাম। এসব অঞ্চলে অমন সুন্দরী মেয়ে কখনো দেখি নাই। সকলেই এক বাক্যে বলিল, বউ না পরী। পরেশের বহু জন্মের ভাগ্য এমন বউ মিলিয়াছে। বিবাহের কিছুদিন পরে পরেশ কাকার বউ বাড়ি ছাড়িয়া চলিয়া গেলেন। মাস দুই পরে আবার আসিলেন। সকলে পরেশ কাকাদের বাড়ি বেড়াইতে গেলাম। তাহাদের বাড়ির সকলে তখন কি একটা ছুটিতে বাড়ি আসিয়াছে। অনেকে আমার বয়সী ছেলে মেয়ে। নতুন খুড়িমা বারান্দায় বসিয়া কুটনো কুটিতেছেন, জরিপার শাড়ি পরনে। আমাদের স্কুলে সরস্বতী প্রতিমা গড়ানো হইয়াছিল একবার, ঠিক যেন প্রতিমার মতো মুখশ্রী। আমরা সামনের উঠোনে ছুটোছুটি করিয়া খেলা করিতেছিলাম। পরেশ কাকার বউ ওখানে বসিয়া থাকাতে সেদিন আমার যেন উৎসাহ দ্বিগুণ বাড়িয়া গেল। ইচ্ছে হইল কত কি অসম্ভব কাজ করিয়া খুড়িমাকে খুশি করি। সে কি লাভ ঝাঁপ, কি দৌড়দৌড়ি, কি চেঁচামেচি শুরু করিয়া দিলাম। হঠাৎ গায়ে যেন 10 জনের বল আসিল। এমন সময় শুনিলাম পরেশ কাকার বউ বাড়ির ছেলে নেপালকে বলিতেছেন, ওই ফর্সা ছেলেটিকে নেপাল, বেশ চোখ দুটি। নেপাল বলিল, ও পাড়ার গাঙ্গুলি বাড়ির পাবু। পরেশ কাকার বউ বলিলেন, ডাক না ওকে। আনন্দে আমার বুকের ভিতর ঠিপ ঠিপ করিতে লাগিল। মুখ আগেই রোদে ছুটোছুটিতে রাঙা হইয়াছিল, এখন তা আরো রাঙা হইয়া উঠিল লজ্জায়। অথচ কিসের লজ্জা? গিয়া প্রথমেই একটা প্রণাম করিলাম। পরেশ কাকার বউ বলিলেন, তোমার নাম কি? বাবু। ভালো নাম কি? লজ্জা ও সংকোচের হাসি হাসিয়া বলিলাম, বাণীব্রত। তিনি বলিলেন, বাহ, বেশ সুন্দর নাম। যেমন দেখতে সুন্দর তেমনই নাম। পড়ো তো? বেশ বেশ, এখানে এসো খেলা করতে রোজ। আসবে? সে রাত্রে আনন্দে বোধহয় ভালো করিয়া ঘুম হয় নাই। যেন কোন স্বর্গের দেবী কি রূপকথার রাজকুমারী যাচিয়া আমার সঙ্গে ভাব করিয়াছেন। অমন রূপ কি মানুষের হয়? ইহার পরদিন হইতে পরেশ কাকাদের বাড়ি রোজ চাইতে আরম্ভ করিলাম। দিন নাই, দুপুর নাই, সকাল নাই, কিভাবেই হইয়া গেল খুড়িমার সঙ্গে। আমার বয়স তখন 12। খুড়িমার কত বয়স বুঝিতাম না। এখন মনে হয় তার বয়স ছিল 18-19। বিবাহের পর বৎসর গ্রামে খবর আসিল পরেশ কাকা বিদেশে চাকুরিস্থলে আবার পাগল হইয়া গিয়াছেন। খুড়িমা তখন মাস 2 হইল বাপের বাড়ি। পাগল হইবার সংবাদ শুনিয়া বাপের সঙ্গে তিনি স্বামীর কর্মস্থানে গিয়াছিলেন। কিন্তু গিয়া দেখেন পরেশ কাকাকে পাগলাগারদে পাঠানো হইয়াছে। খুড়িমার সঙ্গে তাহার দেখা হয় নাই। খুড়িমার বাবা মেয়েকে পাগলাগারদে লইয়া গিয়া জামাইয়ের সঙ্গে দেখা করাইয়া দিবার আগ্রহ প্রকাশ করেন নাই। সব ব্যাপার মিটিয়া গেলে তিনি মেয়েকে লইয়া ফিরিলেন। পরেশ কাকার বড় ভাতৃবধূ তখন ছেলে মেয়ে লইয়া গ্রামের বাড়িতেই ছিলেন। তিনি পত্র লিখিয়া পরেশ কাকার বউকে মাস 2 পরে আনাইলেন। খুড়িমার আসিবার সংবাদ পাইয়া সকালে উঠিয়াই ছুটিয়া দেখা করিতে গেলাম।
তার মুখে ও চেহারায় দুঃখের কোনো চিহ্ন দেখিলাম না। তেমনি হাসি হাসি মুখ, মুখশ্রী তেমনি সুকুমার, বিদ্যুতের মতো রং এতটুকু ম্লান হয় নাই। কি স্নেহ ও আদরের দৃষ্টি তার চোখে। আমি পায়ের ধুলা লইয়া প্রণাম করিতেই তিনি আমার চিবুকে হাত দিয়া হাসি মুখে বলিলেন, এই যে বাবু, কেমন আছো? একটু রোগা দেখছি যে। আমি উত্তরে হাসিয়া খুড়িমার সামনে মেঝের উপর বসিয়া পড়িলাম। বলিলাম, আপনি ভালো ছিলেন খুড়িমা? খুড়িমা বলিলেন, আমার আর ভালো থাকা থাকি, তুমিও যেমন বাবু। পরেশ কাকা পাগল হইয়াছেন সে কথা ভাবিয়া খুড়িমার জন্য দুঃখ হইল। অভাগিনী খুড়িমা। খুড়িমা বলিলেন, কাছে সরে এসে বসো বাবু। বাবু, আমাকে বড় ভালোবাসো না? ঘাড় নাড়িয়া স্বীকার করিলাম, খুব ভালোবাসি। আমিও কলকাতায় থাকিতে বাবুর কথা বড় ভাবি। বাবু, এই গায়ে তোর মতো ভালোবাসে না কেউ আমায়। লজ্জায় রাঙা হইয়া হাসি মুখে চুপ করিয়া থাকিতাম। 13 বছরের ছেলে, কি কথাই বা জানি। কলকাতা দেখেছ বাবু? না, কে নিয়ে যাবে? আচ্ছা, আমি এবার যখন যাব এখান থেকে নিয়ে যাব সঙ্গে করে। বেশ, আমাদের বাড়ি গিয়ে থাকবে, কেমন তো? কবে যাবেন খুড়িমা? শ্রাবণ মাসে? না, এখন কিছুদিন থাকুন এখানে, যাবেন না এখন। কেন বলো তো? হাসিয়া তাহার মুখের দিকে না চাহিয়া বলিলাম, আপনি থাকলে বেশ লাগে। নতুন বামুন হইয়াছি, তখনও একাদশী ছাড়ি নাই। যদিও 1 বৎসরের বেশি উপনয়ন হইয়া গিয়াছে। প্রত্যেক একাদশীতে খুড়িমা নিমন্ত্রণ করিয়া আমায় খাওয়াইতেন। নিজের হাতে আমার জন্য খাবার করিয়া রাখেন। কোনোদিন মোহনভোগ, কোনোদিন নিমকি বা কচুরি। বৈকালে বেড়াইতে গেলে কাছে বসিয়া যত্ন করিয়া খাইতে দেন। অনেক রকম ব্রত করিতেন। তাঁর ব্রতের বামুন আমি। পৈতে ও পয়সা কত জমা হইয়া গেল আমার টিনের ছোট বাক্সরাতে। আমি অবসর পাইলেই খুড়িমার কাছে ছুটিয়া যাইতাম। ছাদের কোণে বসিয়া কত আবোল তাবোল বকিতাম তার সঙ্গে। বই পড়িয়া শোনাইতাম। খুড়িমা বেশ ভালোই লেখাপড়া জানিতেন, কিন্তু বলিতেন, বাবু, তুই পড়ে শোনা দেখি। ভারী ভালো লাগে আমার তোর মুখে বই পড়া শুনতে। তোর গলার সুর ভারী মিষ্টি। আমাদের গ্রামে সেবার নিমাই সন্ন্যাস পালা হইয়াছিল বারোয়ারিতে। পালাটার মধ্যে বিষ্ণুপ্রিয়ার একটা গান চমৎকার লাগিয়াছিল বলিয়া শিখিয়া লইয়াছিলাম, এবং বেশ ভালো গাইতে পারিতাম। নয়নে কখনো হেরিব না নাথ, দেখা হবে মনে মনে। আমার নিশীথ স্বপনে এসো, এসো তন্দ্রা আবরণে। খুড়িমা প্রায়ই বলিতেন, বাবু, সেই গানটা গাও তো। গ্রামের লোকে অনেকে কিন্তু খুড়িমাকে দেখিতে পারিত না। আমার কানেও এরকম কথা গিয়াছে। একবার রায়বাড়ির বড়গিন্নিকে বলিতে শুনিলাম, কি জানি বাপ, জানি নে, ওসব কলকাতার কাণ্ড। স্বামী যার পাগলা গারদে, তারা তো চুল বাঁধার ঘটাই বা কিসের, অত পাতা কাটার বাহারি বা কিসের, এত হাসি খুশি বা আসে কোথা থেকে? কি বে ঢং, কি বে শাড়ির রং। না বাপু, আমাদের তো ভালো লাগে না। তবে আমরা সেকেলে বুড়ো হাবড়া, কলকাতার ফেসিয়ান তো জানিনি। এরকম কথা আমি আরও শুনিয়াছি অন্য অন্য লোকের মুখে। মনে হইতো তাদের নাকে ঘুষি লাগাইয়া দিই, তাদের সঙ্গে ঝগড়া করি, তাদের বলি, না তোমরা জানো না, তোমাদের মিথ্যে কথা, তোমাদের অনেকের চেয়ে খুড়িমা ভালো, খুব ভালো। কিন্তু যাহারা বলে তাহারা গ্রাম সম্পর্কে গুরুজন, বয়স অনেক বেশি, কাজেই চুপ করিয়া থাকিতাম। তাহার চেহারা মুখশ্রী এত কাল পরে আমার খুব স্পষ্ট মনে আছে তা নয়, কেবল একদিনের তার অপূর্ব কৌতুকোজ্জ্বল হাসি মুখ
গভীরভাবে আমার মনে ছাপ ফেলিয়াছিল। যখন সে মুখ মনে পড়ে তখন একটি 19-20 বছরের কৌতুকপ্রিয়া হাস্যমুখী সুন্দরী তরুণীকে চোখের সামনে স্পষ্ট দেখিতে পাই। সেবার আমাদের গ্রামে কোথা হইতে একদল পঙ্গপাল আসিয়াছিল। গাছপালা, বাঁশবন, সজনে গাছ, ঝোপঝাপ পঙ্গপালে ছাইয়া ফেলিল। খুড়িমা ও আমি ছাদে দাঁড়াইয়া এ দৃশ্য দেখিতেছিলাম। দুজনের কেহই আর যে কখনো পঙ্গপাল দেখি নাই তা বলা বাহুল্য। হঠাৎ খুড়িমা বিস্ময়ে ও কৌতুকে আঙুল বাড়াইয়া দেখাইয়া বলিলেন, ও বাবু, দেখ দেখ, রায়দের নিম গাছে একটা পাতাও রাখেনি, শুধু গুঁড়ি আর ডাল। এমন কাণ্ড তো কখনো দেখিনি। ও মাগো! বলিয়াই কৌতুকে ও আনন্দে বালিকার মতো খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। তার এই হাসি মুখটিই আমার মনে আছে। বর্ষা কাটিয়া শরৎ পড়িল। আমাদের নদীর দুধারে কাশফুল ফুটিয়া আলো করিল। আকাশ নীল, লঘু শুভ্র মেঘখণ্ড বাদামবনির চরের দিক হইতে উড়িয়া আসে। আমাদের সাইডের ঘাটের ওপর দিয়া, গিরিশ জ্যাঠাদের বড় আমবাগানের ওপর দিয়া শুভরত্নপুরের মাঠের দিকে কোথায় যেন উড়িয়া যায়। বড় বড় মহাজনী কিস্তি নদী বাহিয়া যাতায়াত শুরু করিয়াছে। কয়েলরা ধান মাপিতে দিন রাত ব্যস্ত। খুড়িমা আমাদের গ্রামেই রহিয়া গেলেন। পরেশ কাকাও পাগলাগারদ হইতে বাহির হইলেন না। খুড়িমাদের বাড়ি তার ননদের এক দেওর আসিল পুজোর সময়। নাম শান্তিরাম, বয়স 24-25। দেখিতে চেহারাটা ভালোই। অল্পদিনের জন্য এখানে বেড়াতে আসিয়া কেন যে কুটুম্ব বাড়ি ছাড়িয়া আর নড়িতে চায় না, যাইলেও অল্পদিনের মধ্যে ফিরিয়া আসিয়া আবার কিছুকাল কাটাইয়া যায়, ইহার কারণ আমি কিছু বলিতে পারিব না। কেবল ইহা শুনিলাম যে গ্রামে তার নামের সঙ্গে খুড়িমার নাম জড়াইয়া একটা কুকথা লোকে রটনা করিতেছে। একদিন দুপুরের পর খুড়িমাদের বাড়ি গিয়াছি। পেছনের রোয়াকে পেঁপেতলার জানলার ধারে খুড়িমা বসিয়া আছেন। শান্তিরাম বাহিরের রোয়াকে দাঁড়াইয়া জানালার গড়াত ধরিয়া খুড়িমার সঙ্গে আস্তে আস্তে এক মনে কি কথা বলিতেছে। আমাকে দেখিয়া বিরক্তির সুরে বলিল, কি বাবু, দুপুরবেলা বেড়ানো কি? পড়াশোনা করো না? যাও, এখন যাও। আমি শান্তিরামের কাছে যাই নাই, গিয়াছি খুড়িমার কাছে। কিন্তু আমার দুঃখ হইল যে খুড়িমা ইহার প্রতিবাদে একটি কথাও বলিলেন না। আমি তখনই ওদের বাড়ি হইতে চলিয়া আসিলাম। ভয়ানক অভিমান হইল খুড়িমার উপর। তার কি একটা কথাও বলা উচিত ছিল না? ইহার পর খুড়িমাদের বাড়ি যাওয়া একেবারে বন্ধ না করিলেও কমাইয়া দিলাম। খুড়িমাকে আর তেমন করিয়া পাই না। শান্তিরাম আজকাল দেখি সময় নাই অসময় নাই ছাদে কি সিঁড়ির ঘরে বসিয়া খুড়িমার সহিত গল্প করিতেছে। আমার যাওয়াটা সে যেন তেমন পছন্দ করে না। খুড়িমাও যেন শান্তিরামের কথার ওপর কোনো কথা জোর করিয়া বলিতে পারেন না। খুড়িমার নামে পাড়ায় পাড়ায় যে কথা রটনা হইতেছে তাহা আমার কানে প্রতিদিনই যায়। লক্ষ্য করিলাম খুড়িমার উপর এজন্য আমার কোনো রাগ নাই, যত রাগ শান্তিরামের ওপর। সে দেখিতে ফর্সা, বেশ শহুরে ধরনের গোছালো কথাবার্তা কয় বটে, শৌখিন সাজ পোশাকও করে বটে, কিন্তু হয়তো তাহার ফিটফাট সাজগোজের দরুনই হোক, কিংবা তাহার শহুরে অঞ্চলের বুলির জন্যই হোক, কিংবা তাহার ঘন ঘন বারসাই খাওয়ার দরুনই হোক, লোকটাকে প্রথম দিন হইতেই আমি কেমন পছন্দ করি নাই। কেমন যেন মনে হইয়াছিল এ লোক ভালো না। একদিন চৌধুরীদের পুকুর ঘাটে বাঁধানো রানায় সর্বচৌধুরী ও কালিময় মারুজ্জে কি কথা বলিতেছিল। আমি পুঁটি মাছ মারা ছিপ হাতে মাছ ধরিতে গিয়াছি। আমাকে দেখিয়া উহারা কথা বন্ধ করিল।
আমি বাঁধানো ঘাটে নামিয়া মাছ ধরিতে বসিলাম। সর্বচৌধুরী বলিল, তাই তো, ছোঁড়াটা যে আবার এখানে। কালীময় জ্যাঠাকে বলিলেন, বলো বলো, ও ছেলে মানুষ, কিছু বোঝে না। সর্বচৌধুরী বলিলেন, এখন কি করবে? এর একটা বিহিত করতে হয়। গায়ের মধ্যে আমরা এমন হতে দিতে পারি না। একটা মিটিং ডাকো। পরেশের বউ সম্বন্ধে এমন হয়ে উঠেছে যে কান পাতা যায় না। নরেশকে একখানা চিঠি লিখতে হয় তার চাকুরি স্থানে। আর ওই শান্তিরাম না কি ওকেও শাসন করে দিতে হয়। কালীময় জ্যাঠা বলিলেন, শাসন টাসন আর কি, ওকে এ গ্রাম ছেড়ে চলে যেতে বলো। না যায় আচ্ছা করে উত্তম মধ্যম দাও। নরেশ কি চাকুরি ছাড়িয়ে আসবে এখানে কুটুম্ব শাসন করতে? সে যখন বাড়ি নেই তখন আমরাই অভিভাবক। সর্বচৌধুরী বলিলেন, ছুরিটাও নাকি বড্ড বাড়িয়েছে শুনতে পাই। কালীময় জ্যাঠা বলিলেন, তাই তো শুনছি, বয়সটা খারাপ কি না, তাতে স্বামী ওই রকম। কালীময় জ্যাঠা আমাকে যতই না বোকা ভাবুন, আমার কিন্তু কিছুই বুঝিতে বাকি রইল না। খুড়িমার ওপর অভিমান চলিয়া গেল। ভাবিলাম, ইহারা হয়তো খুড়িমাকে কোনো একটা শক্ত কথা শোনাইবে কিংবা অপদস্থ করিবে। কথাটা খুড়িমাকে জানাইয়া সাবধান করিয়া দিলে হয়। কিন্তু সঙ্গে সঙ্গে ভাবিয়াও দেখিলাম, খুড়িমাকে এই কথা আমি বলিতে পারিব না, কোনো মতেই না। শান্তিরামের ওপর ভয়ানক রাগ হইল। তুমি কেন বাপু এখানে আসিয়াছ পরের সংসারে শান্তি নষ্ট করিতে? নিজের দেশে কেন চলে যাও না? এতদিন কুটুম্ব বাড়ি পড়িয়া থাকিতে লজ্জাও তো হওয়া উচিত ছিল। ইহার কিছুদিন পরে আমি কাকার বাসায় থাকিয়া লেখাপড়া করিব বলিয়া গ্রাম ছাড়িয়া চলিয়া গেলাম। যাইবার আগে খুড়িমার সঙ্গে দেখা করিতে গেলাম। মাকে ছাড়িয়া যাইতে যত কষ্ট হইয়াছিল, খুড়িমাকে ছাড়িয়া যাইতেও তেমনি। খুড়িমা আদর করিয়া বলিলেন, বাবু, লেখাপড়া শিখে কত বিদ্বান হয়ে আসবে, কত বড় চাকুরি করবে, মনে থাকবে তো খুড়িমার কথা? লাজুক মুখে বলিলাম, খুব মনে থাকবে, আমি ভুলব না খুড়িমা। খুড়িমা তাড়াতাড়ি কয়েক পা আগাইয়া আসিয়া বলিলেন, সত্যি বলছিস? ভুলবি নে কখনো বাবু? জোর গলায় বলিলাম, কক্ষনো না। বলিয়াই তাহার মুখের দিকে চাহিয়া দেখিলাম তিনি সজল চোখে কিন্তু হাসি মুখে আমার দিকে চাহিয়া আছেন। সত্যি বলিতেছি, চলিয়া আসিয়াছিলাম নিতান্ত অনিচ্ছার সহিত। গ্রাম ছাড়িতে হইল বাবার করা হুকুমে। খুড়িমাকে কোনো ভয়ানক বিপদের মুখে ফেলিয়া চলিয়া যাইতেছি, আমার মন যেন বলিতেছিল। থাকিলেই বা ছেলে মানুষ কি আর করিতে পারিতাম। মাস ৬-৭ পরে গরমের ছুটিতে বাড়ি আসিয়া শুনিলাম মাঘ মাসে শান্তিরাম খুড়িমাকে লইয়া কোথায় যেন চলিয়া গিয়াছে। কেহই তাহাদের কোনো সন্ধান করে নাই, কোনো আবশ্যক বিবেচনা করে নাই। খুড়িমার ইতিহাসের এই শেষ। তারপর দু একবার খুড়িমার সংবাদ যে নিতান্ত না পাইয়াছি এমন নয়। যেমন একবার যখন 3rd ক্লাসে পড়ি, তখন শুনিয়াছিলাম আমাদের গ্রামের কাহারা চাকদায় গঙ্গা স্নান করিতে গিয়া খুড়িমাকে দেখিয়াছে। ভালো জামা কাপড় পরনে, গায়ে এক গা গহনা ইত্যাদি। আরও একবার 1st ক্লাসে পড়ার সময় গায়ে গুজব রটিয়াছিল কাঁচরাপাড়ার বাজারে খুড়িমার সঙ্গে আমাদের অমূল্য জেলের মা না মাসিমার দেখা হইয়াছে। খুড়িমার সে চেহারা নাই, শান্তিরাম নাকি ফেলিয়া পলাইয়াছে ইত্যাদি। খুড়িমার নিরুদ্দেশ হওয়ার 6-7 বছর পরের কথা এসব। কিন্তু এসব কথার কতদূর মূল্য আছে তা আমি জানি না। আমার তো মনে হয় না গা ছাড়িয়া যাওয়ার পরে খুড়িমাকে কখনো কেহ কোথাও দেখিয়াছে। যাক, এই অতি সাধারণ কথা, সব জায়গায় সচরাচর ঘটিয়া আসিতেছে। ইহার মধ্যে নতুনত্ব কি আছে? তা নয়। আমার মনের সঙ্গে খুড়িমার এই ইতিহাসের সম্বন্ধ কিন্তু খুব সাধারণ নয়। আসল কথাটা সেখানেই। বড় তো হইলাম, কলেজে পড়িলাম,
কলিকাতায় আসিলাম। বাল্যের কত বন্ধুত্ব, কত গলাগলি ভাব নতুন বন্ধুলাভের জোয়ারের মুখে কোথায় মিলাইয়া গেল। খুড়িমাকে কিন্তু আমি ভুলিলাম না। এ খবর কি কেউ জানে? কলেজের ছুটিতে দেশে ফিরিবার সময় নৈহাটি কি কাঁচরাপাড়া স্টেশনে গাড়ি আসিলেই কতবার ভাবিয়াছি এই সব জায়গায় কোথাও হয়তো খুড়িমা আছেন। নামিয়া কখনো অনুসন্ধান করি নাই বটে, কিন্তু অত্যন্ত ব্যাকুল হইয়াই ভাবিয়াছি তার কথা। কলিকাতার কোনো কুপল্লীর সহিত তাহার কোনো যোগ আমি মনেও স্থান দিতে পারি নাই কোনোদিন। কেন তাহা জানি না। বোধহয় বাল্যে কাঁচরাপাড়া বা চাকদহে তাহাকে দেখা গিয়াছে বলিয়া যে গুজব রটিয়াছিল, তাহা হইতেই ওই অঞ্চলের সহিত তাহার সম্পর্ক আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছে। কিন্তু কেন নামিয়া কখনো খুঁজিয়া দেখি নাই, ইহার কারণ আছে। আমার মনে এ কথা কে বলিত, খুড়িমা বাঁচিয়া নাই। যে ভুল তিনি না বুঝিয়া অল্প বয়সে করিয়া ফেলিয়াছেন, সে ভুলের বোঝা ভগবান তাহাকে চিরকাল বহিতে দিবেন না। সংসার জ্ঞান অনভিজ্ঞা তরুণী খুড়িমার কাঁধ হইতে সে বোঝা তিনি নামাইয়া লইয়াছেন। স্কুল কলেজের যুগও কাটিয়া গেল। বড় হইয়া সংসারী হইলাম। কত নূতন ভালোবাসা, নূতন মুখ, নূতন পরিচয়ের মধ্যে দিয়া জীবন চলিল। কত পুরাতন দিনের অতি মধুর হাসি ক্ষীণ স্মৃতিতে পর্যবসিত হইল। কত নূতন মুখের নূতন হাসিতে দিন রাত্রি উজ্জ্বল হইয়া উঠিল। জীবন এরকমই হয়। একদিন যাহাকে না দেখিলে বাঁচিব না মনে হইত, ধীরে ধীরে সে কোথায় তলাইয়া যায়। হঠাৎ একদিন দেখা গেল তাহার নামটাও আর মনে নাই। মনের ইতিহাসের এই ওলটপালটের মধ্যে দিয়া খুড়িমা কিন্তু টিকিয়া আছেন অনেক দিন। বাল্যে তাহার নিকট বিদায় লইবার সময় তাহাকে কখনো ভুলিব না বলিয়া যে আশ্বাস দিয়াছিলাম, বালক হৃদয়ের সেই সরল সত্যবাণীর মান ভগবানই রাখিয়াছেন। কিসে জানিলাম বলি, আমাদের গ্রাম হইতে খুড়িমা কত কাল চলিয়া গিয়াছেন। পঙ্গপালও আর কখনো তারপরে আমাদের গ্রামে আসে নাই। কিন্তু রায়দের সেই নিম গাছটি এখনো আছে। বেশি দিনের কথা নয়, বোধহয় গত মাঘ মাসের কথা হইবে। রায়দের বাড়ি জমি জমা সম্পর্কে একটা কাজে গিয়া সীতানাথ রায়ের সঙ্গে একখানা দরকারি দলিলের আলোচনা করিতেছি। হঠাৎ নিম গাছটা নজরে পড়াতে কেমন অন্যমনস্ক হইয়া গেলাম। বহুদিন এদিকে আসি নাই। বাল্যের সেই নিম গাছ। পরক্ষণে দুইটি অদ্ভুত ব্যাপার ঘটিল। ২৬ বৎসর পূর্বের এক হাস্যমুখী বালিকার কৌতুক ও আনন্দে উচ্ছ্বসিত মুখ মনে পড়িল, এবং নিজের অলক্ষেতে মনটা এমন একটা অব্যক্ত দুঃখে ও বিষাদে পূর্ণ হইয়া গেল যে দলিলের আলোচনায় কোনো উৎসাহ খুঁজিয়া পাইলাম না। দেখিলাম খুড়িমাকে তো এখনো ভুলি নাই। বয়স হইয়াছে। মনে হইল মোটে ১৮-১৯ বছর বয়স ছিল খুড়িমার। কি ছেলে মানুষই ছিলেন। মানুষের মনে মানুষ এই রকমেই বাঁচিয়া থাকে। গত ২৬ বছরের বিধিপথ বাহিয়া কত নববধূ গ্রামে আসিয়াছেন, গিয়াছেন, কিন্তু দেখিলাম ২৬ বছর আগেকার আমাদের গ্রামের সেই বিস্মৃতা হতভাগিনী তরুণী বধূটি আজও এই গ্রামে বাঁচিয়া আছেন। আমাদের আজকের গল্প এখানেই শেষ। না, খুড়িমা নেই। অন্তত অনেকখানি বড় হয়ে যাওয়া বাবুর চোখের সামনে নেই। সকাল বিকালের অভ্যাসে তার কথা মনেও পড়ে না বাবুর। কিন্তু বাবুর মনের মধ্যে লুকিয়ে বসে আছে আস্ত যে ছেলেবেলাটা,
তার মনে আছে খুড়িমাকে। সে একটা দণ্ডের জন্যেও ভোলেনি তাকে। সেই ছোট্ট বাবু আর খুড়িমা থাকবে এই বড় হয়ে যাওয়া বাবুর মনের মধ্যে আজীবন। বাবু আরো বড় হবে, বুড়ো হবে, ওরা হাসি মুখে দেখবে। আজ তবে এই পর্যন্তই। খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।